অঙ্কটির খ প্রশ্ন আমরা দেখব লাভ লোকসান আবন্টন হিসাব। আমরা লাভ লোকসান আবন্টন করার জন্য একটি ঘর করে রাখছি, বিবরণ টাকা। তো এই লাভ লোকসান আবন্টন হিসাবের বাম পাশে সাধারণত মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ এই এন্ট্রিগুলো হয়। আর ডান পাশে সাধারণত উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন হয়। তো আমরা প্রশ্নটা একবার পুরো পড়বো। যে এন্ট্রিগুলা থাকবে আমরা এগুলোই শুধু করব। দেখো, জাইফা, অনুরূপা ও ফরসে একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার 2024 সালের 1 জানুয়ারি তারিখে তারা ব্যবসায়ে প্রত্যেকেই 10 লাখ টাকা করে বিনিয়োগ করে। অংশীদারি চুক্তি অনুযায়ী তারা 5/2 অনুপাত 5/2 অনুপাত 5/1 অনুপাতে লাভ লোকসান বন্টনের সিদ্ধান্ত গ্রহণ করে। ব্যবসায়ের জরুরি আর্থিক প্রয়োজনে ফরাসি ব্যবসায় 1 এপ্রিল তারিখে 12% সুদে 5 লাখ টাকা ঋণ প্রদান করে। আমরা এই যে ঋণ প্রদান করে এজন্য ঋণের সুদের একটা এন্ট্রি রাখলাম। এরপরে অংশীদাররা যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে এখানে কি আছে? মূলধনের সুদ আছে এবং উত্তোলনের সুদ আছে। আমরা বাম পাশে মূলধনের সুদ এবং ডান পাশে উত্তোলনের সুদের এন্ট্রি লিখলাম। এরপরে অংশীদারগণ তাদের পারিবারিক প্রয়োজনে প্রতি মাসের শেষ তারিখে 12,000 টাকা, 10,000 টাকা ও 8,000 টাকা উত্তোলন করেছেন। জাইফা ও ফরাসি অনুরূপাকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে তিনি ব্যবসায়ের লাভের অংশ বাবদ কমপক্ষে 80,000 টাকা পাবেন। যখন মুনাফার অংশ হবে তখন অনুরূপা কমপক্ষে 80,000 টাকা পাবেন। এইটা কথা দিচ্ছেন বাকি 2 অংশীদার অর্থাৎ জাইফা এবং ফরাসি। উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় 5 লক্ষ টাকা। তাহলে আমরা প্রথমে নিট মুনাফাটা লিখতে পারি। নিট মুনাফা কত? 5 লক্ষ টাকা। যে পূর্বের যে নিট মুনাফা আছে আমরা লিখলাম 5 লক্ষ টাকা। এবার আমরা লিখলাম অংশীদারদের চলতি হিসাব। যেহেতু গ প্রশ্নে আমাদের কাছে চলতি হিসাব প্রস্তুত করার জন্য বলছে, তাই আমরা প্রত্যেক এন্ট্রির উপরে লিখব যে অংশীদারদের চলতি হিসাব। প্রথমে আমরা লিখলাম মূলধনের সুদ। মূলধনের সুদ কত পার্সেন্ট? 10%। প্রত্যেকে মূলধন আনে কত করে? 10 লাখ টাকা করে প্রত্যেক অংশীদারে মূলধন আনে। তাহলে 10 লক্ষ টাকার 10% হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে প্রত্যেকেই একই মূলধন আনছেন, এই জন্য প্রত্যেকের টাকা 1 লক্ষ টাকা করে লিখলাম। খেয়াল করো, প্রত্যেকেই কিন্তু কি 10 লক্ষ টাকা করে বিনিয়োগ করে। তাহলে 10 লক্ষ টাকার 10% 1 লক্ষ টাকা এবং 3 জনের টাকা যোগ করলে হয় 3 লক্ষ টাকা। এরপর আমরা ফরাসি ঋণের সুদটা যদি একটু দেখি, ফরাসি ঋণ কারবারে আনেন 5 লক্ষ টাকা 12% সুদে 9 মাসের। যেহেতু 1 এপ্রিল তারিখে আনেন, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস। বা এখানে আমরা দেখি ফরাসি ঋণটা দেখি, ঋণের সুদটা যদি আমরা দেখি 5 লক্ষ টাকা 12%, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস হয়, এই জন্য 12 মাসে 9 মাস। আর এখানে হবে 45,000 টাকা। আমরা লিখলাম ঋণের সুদ 45,000 টাকা। এরপরে আমরা যদি ডান পাশে উত্তোলনের সুদটা দেখি, উত্তোলন প্রত্যেক অংশীদার কিভাবে উত্তোলন করে দেখো, প্রতি মাসের শেষ তারিখে। প্রতি মাসের শেষ তারিখে যদি উত্তোলন করে দেখো কিভাবে আমরা ধরি, প্রথম জনে কত? 12,000 টাকা, অর্থাৎ জাইফা 12,000 টাকা উত্তোলন করেন। কত পার্সেন্ট উত্তোলনের সুদ হচ্ছে? মূলধন উত্তোলনের উপর সুদ দিতে হবে কত পার্সেন্ট? 10%। তাহলে 12,000 টাকা উত্তোলন করেন, 10% সুদ দিতে হবে। আর প্রত্যেক মাসের শেষ তারিখ বলার কারণে 5.5 হয়েছে। আমরা জানি প্রত্যেক মাসের শুরু বললে 6.5 হয়, প্রত্যেক মাসের মাঝামাঝি বললে 6 হয়, আর প্রত্যেক মাসের শেষে বললে 5.5 হয়। তাহলে 12,000 টাকার 10% 5.5 মাসের জন্য হলে 6,600 টাকা
10,000 দ্বিতীয় অংশীদার উত্তোলন করেন 10,000 টাকা। 10,000-এর 10% 5.5 মাস 5,500 টাকা হয়। আর 8,000 টাকার 10% কত হয়? 5.5 মাসের জন্য 4,400 হয়। তাহলে আমরা লিখলাম 6,600 প্রথম জন, দ্বিতীয় জন 5,500 এবং তৃতীয় জন 4,400। তাহলে আমাদের হয় 16,500। 16,500 টাকা। এবার খেয়াল করো, আমরা যদি ডান পাশটি যোগ করি 5 লাখ আর 16,500 কত হয়? 5,16,500। আমরা ঠিক বাম পাশে লিখলাম 5,16,500 টাকা। এখন আমার বাম পাশে আছে 3,45,000। 3,45,000, তাহলে দুই পাশ সমান হওয়ার জন্য আমাকে লিখতে হবে 1,71,500 টাকা। এই 1,71,500 টাকার নামই হচ্ছে মুনাফার অংশ। এই মুনাফাটা তিনজনের। তবে এখানে আমরা এই 1,71,500 টাকা যেই মুনাফার অংশটি আছে, আমরা এই মুনাফাটি কি করব? তিনজনের মধ্যে ভাগ করে দেব। কোন পদ্ধতিতে? খেয়াল করো, জাইফা ও ফরাসি অনুরূপকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে তিনি ব্যবসায়ের লাভের অংশ বাবদ কমপক্ষে 80,000 টাকা পাবেন। তাহলে খেয়াল করো, জাইফা আর ফরাসি অনুরূপকে কথা দিছে। এখন দেখা যাক, এই যে 1,71,500, আমরা যদি এইটাকে কি করি? 3 ভাগ করি। কোন অনুপাতে? এই যে 2-2-1, যেহেতু সবাই নিচে 5 আছে, হ্যাঁ, হরে 5 আছে, আমরা 5টাকে যদি 3 জায়গায় 5 আছে, তাহলে আমরা 5টাকে যদি বাদ দিই, অনুপাত গুলো হয় 2:2:1। তাহলে এই যে কে আছে মাঝখানে? অনুরূপা আছে। আমরা যদি এই 1,71,500 টাকাকে এই অনুপাতে ভাগ করি, অনুরূপা হয়তো সর্বোচ্চ 37,000 সামথিং কিছু টাকা পাবে, কিন্তু কিন্তু প্রশ্নে বলা আছে কমপক্ষে 80,000 টাকা পাবে অনুরূপা। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে যাকে কথা দেওয়া হয় তা সে আসলে ওই টাকার কমে পায় সাধারণত। তাহলে প্রথম কথা আমরা কি করব? অনুরূপা যেহেতু কমপক্ষে 80,000 টাকা পাবে, তাকে 80,000 টাকা দিতেই হবে। আমরা তাকে 80,000 টাকা দিয়ে দিলাম। এখন খেয়াল করো, অনুরূপার আমার লাভ হচ্ছে কত? 1,71,500। এখান থেকে আমি অনুরূপকে যেহেতু 80,000 টাকা আমি দিয়েই দিলাম, হ্যাঁ, অনুরূপকে 80,000 টাকা দিয়ে দিলাম, তাহলে 80,000 টাকা বাদ আমার আর থাকবে কত? আমার থাকবে 91,500 টাকা থাকবে। এইটা হচ্ছে দুইজনের। যেহেতু আমি অনুরূপাকে 80,000 টাকা দিয়ে দিলাম, তাহলে অনুরূপার এই যে অনুপাতটি আমরা মুছে দিলাম। হ্যাঁ, অনুপাতে তাকে তার টাকা তাকে আমরা দিয়ে দিলাম, তার আর অনুপাতের প্রয়োজন নাই। এখন অনুপাত আছে কত? 2:1। তাহলে এই টাকা আছে কত? 80,000 টাকা বাদ দিলে 91,500 টাকা। তাহলে এই 91,500 টাকা অনুপাত গুলোকে যদি আমি যোগ করি, 2 আর 1-এ 3 হয়। 3 ভাগের আমরা যদি প্রথম জনকে দিই, 3 ভাগের 2 ভাগ, তাহলে 91,500 টাকার 3 ভাগের 2 ভাগ হলো 61,000 টাকা। আর 91,500 টাকার 3 ভাগের 1 ভাগ দ্বিতীয় মানে ফরজ জনকে যদি আমরা দিই, 1 ভাগ হলো 30,500 টাকা। এই হলো মুনাফার অংশ। আমরা লিখে দিলাম জাইফা 61,000 আর অনুরূপত 80,000, কমপক্ষে তাকে কম দেওয়া যাবে না। আর শেষ হচ্ছে ফরাসির হচ্ছে 30,500। তাহলে এই হলো, যোগ করলে 1,71,500 টাকাই হবে। তাহলে এই হলো, এটাই হচ্ছে মুনাফার অংশ। এটাই হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব। খ প্রশ্নের উত্তর।